কখনো কখনো জীবনে আমরা কিছু এমন কথা মেনে ফেলি যেটাকে সবাই পরে গিয়ে বলে যে ওদের মৃত্যু এসেছিল, এই জন্য এইসব হয়েছে। এরকমই কিছু একটা হয়েছে মুম্বাই শহরের বান্দ্রা কোর্লা কমপ্লেক্সে তৈরি এভারেস্ট বিল্ডিংয়ের 13তম ফ্লোরে। এইসব বাজে কথা তুই নিজেকেই শোনা। ডাইনি তোর প্রতিবেশীকে মেরে দিয়েছে। আবে ভূত পেতনি কিছু হয় না। আরে না ভাই, আমি সত্যি বলছি, গ্রামেও তো ভূত থাকে। আরে ভাই, যাদব আঙ্কেলকে ভূতই তো মেরেছিল। সেটাই তো ব্রো, যেখানে অশিক্ষিত লোকজন থাকে না সেখানেই এরকম ফাজলামি রকমের কথা হয়। আরে কিন্তু আচ্ছা একটা কথা বল, তোর এই ভূত শহরেও ট্রাভেল করে নাকি? ওকে এখানে ডাকা সম্ভব বল আমাদের অফিসে? তোমরা দুজনে সত্যি অফিস শেষ হওয়া মাত্র কি জানি কি হয়ে যায় তোমাদের। ওকে গাইস, অনেক হয়েছে এইসব, এবার চলো। অনিল স্যার, আপনি সত্যি ভূতে বিশ্বাস করেন না? আরে তোর কি হয়ে গেল এখন? না স্যার, বলুন না, আপনি কি সত্যি ভূতে প্রেতে বিশ্বাস করেন না? না, আমি করি না। তো তাহলে কাটিয়ে দেখান একটা রাত এই অফিসেই। বিশ্বাস করুন, আপনি ভূত প্রেতে বিশ্বাস করতে শুরু করবেন। মানে এখানে আমাদের অফিসে ভূত আছে? আপনি যদি থাকেন তাহলে সব জানতে পেরে যাবেন। আমায় কি দেখছিস? আমি তো ভূত প্রেতে বিশ্বাস করি। তোর জায়গায় আমি হলে তাহলে ভুলেই চ্যালেঞ্জ এক্সপেক্ট করতাম না। এখন তুই ভাব, তুই কি করতে চাস? ঠিক আছে, আমি থেকে যাচ্ছি, দেখি তোর ভূত প্রেতকে। আরে বাবা। ওকে ব্রো, ইটস ইয়োর উইশ। পুরো অফিসটা তোর, যেখানে ইচ্ছে শুয়ে পড়। যদি ভয় পেয়ে ফেটে যায় তাহলে প্লিজ কল। আচ্ছা চল, সরি, বাই। অনিল এমন একটা চ্যালেঞ্জ স্বীকার করেছিল যেটার পরিণাম কি হতে চলেছে তার ধারণা অবধি ছিল না। ও 13তম ফ্লোরের ওই অফিসে নিজের বেঁচে যাওয়ার সময় কাটাচ্ছিল, কখনো এই চেয়ারে বসে তো কখনো ওই চেয়ারে বসে। কিছুক্ষণের মধ্যেই 12টা বাজতে চলেছিল। এই বিজয় তো বিজয়, শালা পাহারাদারও খচ্চর। বেকারই চ্যালেঞ্জটা নিলাম। এখন এত বড় অফিসে যে কেউ রাত কাটালে ভয় পেয়ে যাবে। আর তেষ্টা পেয়ে গেছে খুব জোরে। এই দুটো প্যাক নিলে সব ভয় পালিয়ে যাবে। কি জানি কি হচ্ছে यार। এবার মজা আসবে। হে ভগবান, কি হচ্ছে? ভূতদেবতা, যদি তুমি সত্যি থাকো তাহলে আমি সরি, আমাকে ক্ষমা করে দাও। অনিল ক্ষমা তো চাইছিল, কিন্তু ও কি জানতো জীবন আর মৃত্যুর খেলা এবার শুরু হয়ে গেছে। আর সেই খেলায় শুধু ও একা নয়, আরো 3 জনের জীবন যুক্ত হতে চলেছিল। অনিল, অনিল ওঠো। ইটস মি यार, ওঠো অনিল। আমি প্রীতি। দেখ বিজয় আর বাবু আছে, সামলাও নিজেকে। সরি यार, আমরা জানতাম না যে তুমি বাঘের ছালে লুকিয়ে থাকা একটা খরগোশ। এইটুকু নটঙ্কিতে ভয় পেয়ে গেলে। এনিওয়েজ, আমরা তোকে এপ্রিল ফুল বানাচ্ছিলাম।
আরে আরে সরি বললাম তো ভাই, ক্ষমা করে দে ভাই। আরে ইটস ওকে টোকে, কিছু তো বল। আর তুই পেছনে কি দেখছিস? বাবু, এই এক্সট্রা নটঙ্কিটা না তুই এনেছিলি। না ম্যাডাম, আমি কিছুই করিনি। কে তুমি? আমি ভূত রে। না না, এই গল্পটা একটা শিক্ষা সেই সব লোকেদের জন্য যারা ভূত প্রেতে বিশ্বাস করে না। আর এই গল্প একটা শিক্ষা সেই সব লোকের জন্য যারা শুধু আনন্দ পাওয়ার জন্য যে কারোর সাথে যা ইচ্ছে তাই করে বসে। সেই জন্য প্রত্যেকটা ইয়ার্কি ভেবে চিন্তে করা উচিত, আর বিশেষ করে এপ্রিল ফুলের ইয়ার্কিটা, কারণ ভূত সত্যিই আছে। ई कहानी हा चोर राजू के। ओकर हर रात चोरी के लिए ही बनल रहल, मगर रात तो सबके होखेली, ओकर साथ की ऊ रात केहू और के रहल। रात रहल मगर चांदनी रात ना। चोर राजू एक घर के खिड़की खोले के कोशिश करत रहल। ओकर पीठ पर एगो बैग टंगल रहल। घर के चारों ओर आंगन और बाउंड्री रहल। राजू ई काम एगो लोहा के छड़ से करत रहल, जेकरा वो खिड़की के नीचे की ओर से अंदर की ओर करके रखले रहल। राजू एगो जोर के हाथ मारेला और अंदर से खिड़की खुल जाली। राजू हिन्ने उन्ने देखेला और अंदर कूद जाला। अंदर आवत ही राजू खिड़की वापस बंद कर देवेला। अपना बैग में से वो एगो काला कपड़ा निकाल के ओकरा खिड़की के ऊपर रख देवेला और टॉर्च जला लेवेला। कपड़ा टांगे के मतलब ई है कि बाहर रोशनी ना जाओ। राजू के जब कहीं कुछ न मिलेला तो वो हताश हो जाला। आज के दिने खराब बा, जौनी मनहूस घर में चोरी करे नहीं, कुछ ना बे जा। राजू सिगरेट निकाल के पिए लागल। जलावे के खातिर लाइटर के यूज करेला। चला भाई राजू, कोनो और ठिकाना ढूंढल जाओ। इहे के साथ राजू काला कपड़ा उतार के बैग में रख लेवेला और खिड़की खोलेला, लेकिन खिड़की ना खुलेली। ई खिड़की काहे ना खुल रहल बा? राजू और कोशिश करेला, लोहा के छड़ से खोले के कोशिश करेला। के बा ये जा, के बा? हंसे की आवाज सुन के राजू बुरी तरह से डर जाला। राजू चारों ओर टॉर्च मारेला। तब बे एगो अनदेखा फोर्स ओकरा तेजी से खींच के एगो कमरा में ले जाला। कमरे में आवत ही कमरा तेजी से बंद हो जाला। राजू बुरी तरह से डरल बा। कमरा में आवत ही वो फोर्स ओकरा छोड़ देवेला। ओसे छूटत ही वो फर्श पे पीछे खिसक के दीवार पर लग जाला। टॉर्च जलत रहेला और वो बड़बड़ाए लागल। हे भगवान, ई का हो रहल बा? कहीं घर भूतिया तो ना? राजू के डर सही रहल। वो घर वाकई में भूतिया रहल। वो घर पे एगो आत्मा के राज रहल, जौन सालों से वो घर में केहू के आवे के इंतजार करत रहल। वो रात ओकर इंतजार पूरा हो गए। राजू लगातार कमरा में डरा सहमा हिन्ने हुन्ने टॉर्च मारत रहल। देखा तू जे केहू भी बड़ा, प्लीज हमरा के जा दा। हम वादा करता नहीं आज के बाद फिर कबो ना आई भेजा। तब बे वहीजा एको लड़की प्रकट हो खिली, जौन सफेद कपड़ा पहनले बाड़ी, ऐसे जैसे कोनो लाश सूख गइल होखे। राजू ओकरा देख के बुरी तरह चीखेला। डरे और चीखे के जरूरत नहीं खे, हम तोहरा के जाए देब। बस तू हमार दो काम कर दा। तू जोन बुलबू हम करब, हमरा के जाता बस। पहला काम तोहरा के ये आदमी के हर हाल में यहाँ लावे के बा, और दूसर काम ये औरत के यहाँ बुलावे के बा। ठीक बा, हम लेकर आवतानी। भूतनी राजू के 2 फोटोग्राफ देविली।
आदमी के फोटो के पीछे ओकर एड्रेस लिखल बा और महिला के फोटो के पीछे ओकर फोन नंबर लिखल बा। रुका, तू इनका के लावे जा सकेला, लेकिन तोहार आवे तक तहरा अपन जगह अपन कोनो करीबी के यहाँ छोड़े के होई। अगर ऐसा ना करबा तो तू यहाँ से कब्बो ना जा पाइबा। फोन लगावा। राजू के कुछो समझ में ना आवेला कि वो का करे। आखिर में वो फोन लगावेला। हेलो रश्मि। चोर राजू के सबसे करीबी ओकर पत्नी ही रहल, यही से वो ओकरा के बुलौलस। पत्नी खिड़की से घर में और फिर कमरा में आवेली। काहे बुलेले बाड़ा हमरा के यहाँ ये उजड़ल चमन में? तब बे राजू के पीछे वो भूतनी आ जाली और जकरा देख के रश्मि चीखे लागल। तब बे भूतनी ओकरा गर्दन से पकड़ के उठा लेवेली। ई का कर रहल बाड़ू तू? छोड़ दे एकरा के, छोड़ दा, प्लीज छोड़ दा, एकरा के मत मारा एकरा के। परेशान मत होखा, बस ये देखत रानी कि तू जेकरा के यहाँ छोड़ के जाताड़ा उस सच में तोहार करीबी बाड़ी की ना। अब जा और जल्दी से फोटो वाला आदमी के लेके आवा, कैसे भी करके लावा। बाकी लेके आईहा और वो औरत के फोन करके इन्हें बुला लिहा। माँ बाड़ी वो हमार, एक घर के जिक्र करबा तो वो आ जाई। भूतनी छोड़ देवेली। रश्मि बेहोश हो जाली। ठीक है, जैसन तू कहलू हम वैसे कर दे। बस तू हमारे वाइफ को कुछ मत करिया, हम जाता नहीं। तब बे दरवाजा खोल जाला और ओकरा बाद खिड़की भी खुल जाली। राजू पागलों के जैसे आधी रात में वो आदमी के घर ढूंढत रहल। राजू फोटो के पीछे लिखल एड्रेस से लोगन के घर के नंबर चेक करत रहल। फोटो के पीछे सुंदर नगर 12/48 लिखल रहे। एगो जगह टॉर्च मारेला तो वहां 12/36 लिखल रहे। थोड़ा आगे जाला और फिर से टॉर्च मारेला, वहां 12/48 लिखल रहल। साथ में लिखल रहेला राम निवास। राजू अपना बैग से देसी कट्टा निकालेला और हाथ में पीछे के अंदर तक जाला। बेल बजावेला। 2 बार बेल बजत ही एगो आधी नींद में एगो आदमी बाहर आवेला। जी कहीं? सुनील जी से मिले के बा। हमें सुनील बानी कहीं? नाम कंफर्म होखत ही राजू सुनील के सर पे देसी कट्टा के पिछले हिस्सा से वार कर देवेला। सुनील ओकरा बाहों में झूल जावेला। राजू अपन फोन निकालेला और लेडी से बात करे लागल। हेलो, हमार नाम राजू हा। ये वक्त हम आनंद नगर के घर में कैद बानी। आप ना नहीं तो हम मर जाइब। राजू सुनील के एगो बाइक पे बांध के लेके निकल जाला। राजू ओकरा खिड़की से अंदर ले आवेला और खींचत हुए कमरे में ले जाला। इली भूतनी जी, जैसन आप कहले रहनी हम वैसन कर देनी। अब शायद हमरा के वो औरत भी आए वाली हुई। ओहो आ गइल बाड़ी। घर के ताला खोल के अंदर दाखिल होकेली। अंदर आवत ही वो लाइट जलावेली। के बा अंदर? के फोन कैले रहे हमरा के? कमरा से आवाज आवेली। माँ, हम बोलेले बानी आपके, हम अपनी कमरा में बानी माँ। आवाज सुन के माँ परेशान और हैरान हो जाली। वो दौड़त हुए कमरे में जाली। नीलू। कमरे में ओकरा राजू, ओकर बेहोश बीवी और सुनील मिलेलन। वही जे भूतनी खड़ल रहेली। नीलू नाम लेत ही भूतनी एगो सुंदर सी लड़की में बदल जाली। हाँ माँ, हम तो हर नीलू। तू कहाँ चल गए रहलू हमार बच्ची? कितना ढूंढनी तारा के हम। तू जिंदा बाड़ू? मगर हम तो तोरा अपना हाथ से मरले रहनी। यही जे सुन ले लू माँ, हमार मंगेतरी हमरा के मार के ए पलंग के नीचे दफन कर दे ले रहे।
काहे कि हम एकरा के जबरदस्ती करे से रोक ले रहनी, तभी हमार विश्वास के चीर ले रहे और अब हम एकरा के चीर दे। अब हम आजाद बानी माँ, अब हम आजाद बानी। चला तानी माँ। इतना कह के नीलू फिर से भूतनी बन जाली और अपन हाथ सुनील की ओर करेली और गर्दन टेढ़ी करेली। सुनील दीवार से जाके चिपक जाला और ओकर हाथ मुड़ के टूट जाला, फिर टांग भी मुड़ के टूट जाली और ओकर मुंह टेढ़ा और बड़ा सा फट जाला। भूतनी गायब हो जाली। वहीजा कमरा में रोवत माँ, हैरान राजू और बेहोश राजू के पत्नी रहल। हर इंसान के अपना कर्म के फल यह जन्म में भुगते के पड़ेला। यही से कहे नी, बुरा कर्म करे से पहले सोच ला, अगर ओकर परिणाम तोरा भुगते के पड़ी तक का तू सह पैबा। এই পৃথিবীর ভিড়ে যখন কোনো মানুষ কোনো বিপদে পড়ে যায় তখন সে সবার কাছে সাহায্য চায়, কিন্তু এই ভিড়ে কিছু লোক এমনও আছে যারা সাহায্যের নামে সামনেওয়ালাকে আরো বিপদে ফেলে দেয়, যা থেকে প্রাণ চলে যাওয়ার ভয় থাকে। কালো অন্ধকার রাতে শিয়ালদের চিৎকারের আওয়াজ আসে। একটা বড় গাছে অনেকগুলো কাক একসঙ্গে বসে কা কা করে ওখান থেকে উড়ে চলে যায়। সুমিত ড্রাইভিং সিটে বসেছিল, দিশা ওর পাশের সিটে বসেছিল। বেবি, তোমার ছেলে চাই না মেয়ে? ছেলে হোক বা মেয়ে, আমার জন্য দুটোই সমান সমান। তাছাড়া তোমার কি চাই? যেটা তোমার পছন্দ সেটাই আমার পছন্দ। তখনই অনেকগুলো কাক উড়ে যাচ্ছিল, তাদের মধ্যে একটা কাক গাড়ির দিকে মুড়ে যায় আর উইন্ডস্ক্রিনের সাথে ধাক্কা খেয়ে মরে যায়। উইন্ডস্ক্রিন ক্র্যাক হয়ে যায় আর অনেক রক্তও বেরিয়ে যায়। সুমিত তক্ষুনি ব্রেক লাগিয়ে গাড়ি থামিয়ে দেয়। দুজনে গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। দিশা ঘাবড়ে গেছিল আর এদিকে সুমিত মৃত কাকের দিকে তাকিয়েছিল। সুমিত এগিয়ে চলে গেল আর কাকটাকে তুলে দূরে ছুড়ে দেয়। সুমিত, এই রাস্তা দিয়ে যাওয়াটা আমার ঠিক লাগছে না, তার উপর তোমার এই ভাঙা গাড়ি। আমরা অন্য কোনো রাস্তা দিয়ে যাই না। বেবি, এটা ভাঙা গাড়ি নয়, এটা খানদানি গাড়ি। আর বেবি, আমরা অনেক এগিয়ে চলে এসেছি, তাই এখন অন্য রাস্তা দিয়ে যাওয়ার মানে হলো আবার আমাদেরকে শহরে যেতে হবে। এখন চলো গাড়িতে বসো, না হলে এখানে পুরো রাত কেটে যাবে। দুজনে গাড়িতে বসে পড়ে আর ওখান থেকেই যেতে লাগলো। গাড়ি নির্জন ঘন জঙ্গলের মাঝখান দিয়ে গিয়ে যাচ্ছিল। তখন এই গাড়ি হঠাৎ 2-3টে ধাক্কা খাওয়ার পরে একটা জায়গায় থেমে যায়। সুমিত গাড়িটা স্টার্ট করার চেষ্টা করতে লাগলো, কিন্তু গাড়িটা স্টার্ট হলো না। এটা দেখে দিশার মুড খারাপ হয়ে গেল। সুমিত দিশার ভাব দেখে বুঝতে পেরে যায় যে ও এবার বিরক্ত হয়ে গেছে। কিছু ভাবতে ভাবতে সুমিত গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। সুমিত গাড়ির ফ্রন্টে গিয়ে বোনাট খুলে ফল্ট চেক করতে লাগলো। দিশা ওর কাছে এলো আর রেগে বলল, আমি বলেছিলাম হানিমুনের জন্য আমরা অন্য কোনো গাড়ি নিয়ে যাব, কিন্তু না, তোমার তো এই আদি যুগের পুরনো ভাঙা গাড়িটাই নিয়ে যাওয়ার ছিল। হয়ে গেল তো আবার খারাপ। কি জানি আমরা কখন গোয়া পৌঁছবো। কাম ডাউন সুইট হার্ট, রেগে যাচ্ছ কেন? এটা আমার দাদুর দেওয়া প্রথম গাড়ি। তুমি জানো আমাদের পরিবারে যে কেউ এই গাড়ি নিয়ে হানিমুন করতে গেছে না, তারা খুশির খবরটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছে। ভয় পেয়ে দিশা অন্ধকারে এদিকে ওদিকে দেখতে লাগলো, কিন্তু অন্ধকার হওয়ার কারণে ও কিছুই দেখতে পেল না। তখনই ওর কানের কাছে কেউ যেন এলো। কে তুমি? আওয়াজ শুনে দিশা আওয়াজের দিকে এক ঝটকা ঘুরে তাকালো, কিন্তু আশেপাশে কাকেও দেখতে পেল না। তারপর ওর মনে হলো ওর সাথে এই ইয়ার্কি সুমিতই করেছে, কিন্তু সুমিতকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে দিশা ভয়ে কেঁপে ওঠে। তাহলে ওই আওয়াজটা কার ছিল? এই প্রশ্নটা দিশার মাথায় ঘুরতে শুরু করলো। সুমিত, আমার এই জায়গাটা মোটেই ঠিক মনে হচ্ছে না। আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া উচিত। ডোন্ট ওয়ারি বেবি, গাড়ি স্টার্ট হয়ে গেলেই আমরা রওনা দেব। দিশা, কি হলো? ডাইনি তোমার পেছনে। সুমিত মোবাইলের লাইট অন করে দেখে, তখন ওর পেছনে একটা বুড়ি মহিলাকে দেখতে পায়।
ক্রমাগত বিদ্যুৎ চমকাচ্ছে। দিশার এখন একটু অদ্ভুত মনে হচ্ছিল। দিশা এ কোনো ডাইনি নয়, একজন বৃদ্ধ মহিলা। শোনো ঠাম্মা, আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে। আমরা আজ রাত এখানে আশেপাশে কোথাও কি থাকার জায়গা পেতে পারি? সুমিত, আমাদের এভাবে অজানা লোকেদের কাছে সাহায্য চাওয়া উচিত নয়। তার উপর ওনাকে দেখতে ঠাম্মা কম, ডাইনি বেশি মনে হচ্ছে আমার। এখন সবাই তোমার মতো এত যুবতী আর সুন্দরী তো হতে পারে না আমার ডার্লিং। ডোন্ট ওয়ারি, ও একটা বুড়ি, ওর নিজের একটা পা কবরে আছে। এ চাইলেও আমাদের কি ক্ষতি করতে পারবে? কাছে একটা ডাক বাংলো আছে যেখানে আমি দেখাশোনার কাজ করি। তোমরা দুজন ওখানে থেকে যেতে পারো। ডাক বাংলার দরজা ভেতরের দিকে ভয়ঙ্কর আওয়াজের সাথে খুলল। দরজার সামনে উষা আর তার সামনে সুমিত আর দিশা দাঁড়িয়েছিল। তিনজন ভেতরে চলে আসে আর তখনই দিশার উপরে একটা সাপ পড়ে যায়। দিশা চিৎকার করে লাফাতে লাগলো। উষা ওকে বলল, ভয় পেও না, এটা নকল সাপ, এটা খেলনা। আমার নাতি নাতনিরা এটা দিয়ে খেলা করে। যাও গিয়ে হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। সুমিত আর দিশা একটা রুমের দিকে এগিয়ে গেল। উষা যেতে যেতে ওদেরকে দেখলো আর তখনই ওর চেহারায় ডাইনির রূপ দেখতে পাওয়া যায়। সুমিত আর দিশা ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল। উষা ডাইনির রূপে দুজনকে খাওয়ার সময় সাইডে দাঁড়িয়ে থেকে ওদেরকে দেখতে থাকে আর স্মাইল দিতে থাকে। দিশা গ্লাসে করে জল খাচ্ছিল আর গ্লাস যখনই টেবিলের উপরে রেখে দেয়, ও নিজের খাবারের থালায় অনেকগুলো পোকামাকড় দেখতে পায়। ও জোরে চিৎকার করে ওঠে আর থালাটা দূরে ছুঁড়ে দেয় আর বমি করার চেষ্টা করতে লাগলো। দিশা, কি হলো দিশা? কি হয়েছে? আরে ওকে, তুমি খাবার ছড়িয়ে দিলে কেন? আমার থালায় অনেকগুলো টিকটিকি, গিরগিটি আর অনেক পোকামাকড় ছিল। আমি খাবার না, শুধু পোকামাকড় খাচ্ছিলাম। তুমি ওই খাবার খেও না, ফেলে দাও সবকিছু। দিশা ফেলে দেওয়া থালার দিকে দেখে তখনই ও শুধু খাবারই দেখতে পেল। তারপর সুমিত দুধের গ্লাস নিয়ে ওকে দুধ খাওয়ার জন্য দেয়। দিশা দুধ খেতে শুরু করে। তখনই ওর মনে হলো যে ও রক্ত খাচ্ছে। গ্লাসের দিকে দেখলো তো দুধ লাল রঙের দেখাচ্ছিল। ও তক্ষুনি গ্লাস ফেলে দেয় আর রক্ত রক্ত চিৎকার করে ওঠে। এটা তুমি কি বলে যাচ্ছ দিশা? দেখো দেখো, ওখানে ওখানে না তো টিকটিকি রয়েছে, না গিরগিটি, আর না পোকামাকড়। ইটস ওকে, এই নাও দুধ খেয়ে নাও। সুমিত, সুমিত, এতে রক্ত আছে, আমাকে রক্ত খাওয়াচ্ছ? দিশা, তোমার কি হয়ে গেছে? তোমার শরীর ঠিক আছে তো? ওটা রক্ত নয়, দুধ ছিল। মনে হচ্ছে তুমি একটু বেশি ক্লান্ত হয়ে পড়েছো। চলো গিয়ে শুয়ে পড়ি। সুমিত গভীর ঘুমে শুয়েছিল। দিশার ঘুম পাচ্ছিল না আর ও বিছানায় বসে আছে। ওর নজর জানালার দিকে যায়, তখন সেখানে ডাইনিকে দাঁড়িয়ে থাকতে দেখে। ও জোরে জোরে চিৎকার করতে লাগলো। সুমিত ঘাবড়ে গিয়ে উঠে পড়ে আর জিজ্ঞেস করে, দিশা, দিশা, কি হয়েছে? কি হয়েছে? সুমিত আর দিশা দুজন জানালার দিকে তাকায়, কিন্তু কাউকে দেখতে পেল না। সুমিত উঠে জানালা বন্ধ করে দেয় আর দিশাকে বলে, দিশা, তুমি যা কিছু দেখে চিৎকার করছো ওটা শুধু তোমার ভ্রম আর কিছুই না। তুমি নিশ্চিন্তে শুয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে। না সুমিত, আমার বিশ্বাস করো, ওখানে সত্যি কোনো ডাইনির মতো দাঁড়িয়ে ছিল। আমি ভালো করে দেখেছি দিশা, ওখানে তেমন কিছুই নেই। এনিওয়েজ, তুমি অনেক ঘাবড়ে গেছো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। সুমিত কিচেনের দিকে চলে গেল। ওখানে ফ্রিজ রাখা রয়েছে। সুমিত জল বার করে আর ফ্রিজের দরজা বন্ধ করে মুড়ে যায়। আর তখন ওর মনে হলো ও যেন কিছু দেখেছে। ও ফ্রিজটা আবার খুলে দেখে আর একেবারে অবাক হয়ে যায়। ফ্রিজে একটা মাথা কেটে রাখা ছিল। সুমিত গুরুতরভাবে ভয় পেয়ে যায়। তখনই দিশার চিৎকার শুনতে পাওয়া যায়। সুমিত আওয়াজের দিকে ঘুরে তাকায়। সুমিত, সুমিত, ও আবার এসেছিল। সুমিত, প্লিজ আমার বিশ্বাস করো, ও আবার এসেছিল। ও সত্যিই ডাইনি। তুমি ঠিক বলছো, এই জায়গাটা ঠিক নয়। আমিও ফ্রিজে কোনো এক মানুষের কাটা মাথা দেখলাম। চলো চলো, পালাও এখান থেকে। সুমিত আর দিশা গেটের দিকে দৌড়চ্ছিল।
কিন্তু যখনই ওরা দুজন গেটের দিকে পৌঁছলো তখন গেট নিজের থেকেই বন্ধ হয়ে যায়। দুজন বুঝতে পারলো না যে এখন তারা কি করবে। দিশা পেছনে ঘুরে তাকালো, তখনই বিদ্যুৎ চমকালো। বিদ্যুতের আলোয় দিশা ওই বাড়ির ছাদে সেই ডাইনিটাকে উড়তে দেখতে পায়। ওর চোখ দুটো ভয়ের চোটে একেবারে ফেটে রয়ে গেল। সুমিত ওপরে তাকিয়ে দেখে তখন ওরও অবস্থা খারাপ হয়ে গেল, কারণ দুজনের মাথায় মৃত্যু যে দাঁড়িয়েছিল। ছাদে উষা খুবই ভয়ঙ্কর ডাইনি রূপে দেখা যাচ্ছিল। ও জোরে জোরে হাসতে শুরু করলো। আজ অব্দি বাংলো থেকে কেউ বেঁচে পালাতে পারেনি, তোমরা দুজন কি করে যাবে? হাসতে হাসতে ডাইনি দুজনের দিকে এগিয়ে যায়। সুমিত আর দিশা ঘাবড়ে গিয়ে পেছনের দিকে পালাতে লাগলো, কিন্তু তখনই ডাইনি নিজের দুটো হাত লম্বা করে দেয় আর ওর হাত পিঠ দিয়ে ওদের ভেতরে ঢুকে যায় আর পেট ছিঁড়ে বেরিয়ে আসে। দুজন ওখানেই মরে যায়। আর ডাইনি হাসতে শুরু করে। মানুষকে কখনো কোনো রাস্তায় অজানা লোকেদের থেকে সাহায্য নেওয়া উচিত নয়, না হলে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় নিজের প্রাণ হারাতে পারে। বাচ্চারা কখনো কখনো জীবনে ছোট ছোট ভুলের জন্য অনেক বড় ক্ষতিপূরণ করতে হয়। এই ভুলগুলো প্রায় সময় অবহেলা থেকে জন্ম নেয়, যেখানে প্রাণও যেতে পারে। এরকমই ভুল রজনীও করেছিল, যে মধ্যপ্রদেশের দিয়াবান জায়গায় আদিবাসীদের বিকাশের জন্য কাজ করছিল। হঠাৎ ওর ফোন এলো যে ওর বাবার শরীর ঠিক নেই, তাই তাড়াহুড়োতে অনলাইন টিকিট কাটতে বসে পড়ে। সেই রাত অমাবস্যার রাত ছিল। টিকিট হয়ে গেছে। টিকিট হয়ে যাওয়ার জন্য ও খুব খুশি ছিল, কারণ ও এটা জানতো না যে রাতে রেলওয়ে সাইটের টিকিট বুক হয় না। কিন্তু ওর কনফার্ম টিকিট বুক হয়ে গেছিল। চম্বল এক্সপ্রেস কোচ নম্বর 13, টাইম 2 AM, শুধু 2 ঘন্টা হাতে। আমাকে এক্ষুনি বেরোতে হবে। রজনী যত তাড়াতাড়ি নিজের লাগেজ রেডি করতে পারত করে 1 ঘন্টা সাইকেল চালিয়ে স্টেশনে পৌঁছে গেল। দুটো বাজবে বাজবে করছিল। ও গড, এখানে আমি ছাড়া তো আর কেউই নেই। যদি বাবার শরীর খারাপ না হতো তাহলে আমি কখনো এত রাতে এখানে আসতাম না। এটা কোথাকার ট্রেন দাঁড়িয়ে আছে? এটা তো আমারও ট্রেন, কোচটাও আমার। হ্যাঁ মা, ট্রেন পেয়ে গেছি। বাবা কেমন আছে? গ্রেট। হ্যাঁ, আমি 12টা 1টার সময় পৌঁছে যাব। রাখছি মা, ট্রেনে উঠছি। ওয়াও, সিটের নম্বরও 13। কারোর জন্য লাকি, কারোর জন্য আনলাকি। গড নোস আমার জন্য কি হবে। এই বগি তো কেউই নেই। কোথাও কিছু গোলমাল হচ্ছে না তো? বাদ দে সব রজনী, এত অ্যাডভান্স জগতে এইসব উল্টোপাল্টা কথা ভাবিস না। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে শুয়ে পড়, নাহলে পুরোটা দিন খারাপ হয়ে যাবে। আপনি কে? আমার নাম রজনী। আই এম সরি, রজনী আমার নাম। আরে সিটটাও আমার। কারোর জন্য লাকি, কারোর জন্য আনলাকি। এই সিট নম্বর 13 আমার। আর আমার বাবার শরীর খুব খারাপ। আমি ওনাকে দেখার জন্যই আমার বাড়ি দিল্লিতে যাচ্ছি। প্লিজ আপনি যে কেউ হন না কেন, আমার চেহারার মেকআপ করে আমাকে বিরক্ত করবেন না। আমি আগে থেকে অনেক চিন্তায় আর ভয় পেয়ে আছি। এসব কি কথা বলছো? আমার বাবার শরীর খারাপ আর আমি যাচ্ছি দিল্লি। তুই ঠিক বলছিস, এই সব বাজে কথা, কিন্তু এই বাজে কথাগুলোই তোর জীবনের শেষ সফরের অংশ হতে চলেছে। তুমি কে?
আমি এটা। ও গড, বাঁচাও বাঁচাও! এই ট্রেনে শুধু আমার অধিকার আছে রজনী। এখানে আমি ছাড়া আর কেউ তোমার ডাক শুনতে পাবে না। আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে ছেড়ে দাও। ক্ষতি তো আমিও কখনো কারোর করিনি, কিন্তু এই বগিতে যখন আগুন লেগেছিল তখন আমার সাহায্য করার জন্য কেউ আসেনি। আমারও পরিবার ছিল, আমাকে ওরা তাদের কাছে পৌঁছতে দিল না। সেদিন থেকে আমিও কাউকে তার পরিবারের কাছে যেতে দিই না। কিন্তু তোমার সঙ্গে যা কিছু হয়েছে তাতে আমার কি ভুল বলো? হ্যাঁ, আমাকে ছেড়ে দাও, আমি তোমার পায়ে পড়ছি। তোকে এত সহজে মরতে দেব না। তুই এই বগিতে এসে খুব বড় ভুল করেছিস। আমাকে মরার আগে এটা তো ভেবে নাও যে তোমার মরে যাওয়ার পর তোমার পেরেন্টস কত কষ্ট পেয়েছে হবে। তুমি কি এটাই চাও অন্য কারোর পেরেন্টসও সেইভাবে কষ্ট সহ্য করুক, আর তাদের বাচ্চাদেরকে যে মেরেছে তাকে দোষ দিতে থাকুক, আর তুমি এইভাবে বন্দি হয়ে থাকো? বলো, এই খুনি পর্ব কি এইভাবে চলতে থাকবে? তোমার মৃত্যুর দাম কত মানুষদের প্রাণ, বলো বলো। এক্সকিউজ মি, হ্যালো, উঠুন উঠুন। সে কোথায় গেল? কে কোথায় গেল? না, কিছু না। কিন্তু এত সকালে তুমি খালি স্টেশনে কি করছো? আমার রাতের ট্রেন ছিল, চম্বল এক্সপ্রেস। আমি কি তোমার টিকিট দেখতে পারি? দেখো, প্রথম কথা, চম্বল এক্সপ্রেস রাতে চলে না। ওটা এই স্টেশনে দুপুর 2টোর সময় আসে। আর বগি X13 কে গত 13 বছর ধরে ট্রেনে জোড়া হয় না, কারণ ওতে কবিতা নামের একটা মেয়ে শর্ট সার্কিটের কারণে পুড়ে মরে গেছিল। আমার মনে হয় কোনো টেকনিক্যাল এরারের কারণে আপনার টিকিটে ভুল টাইম আর X13 প্রিন্ট হয়ে গেছে। আমি ঠিক করে দিচ্ছি। আমার মরে যাওয়া বিবেককে জাগানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এখন কারোর ফ্যামিলি মেম্বার X13-এ চড়ে মরবে না। আমার পেরেন্টসও দিল্লিতে থাকে, করলবাগ 12/26-এ। প্লিজ তাদের কাছে গিয়ে একবার বলে দিও যে তাদের মেয়ে তাদেরকে খুব ভালোবাসতো। তাদের কবিতা। রজনী চিন্তায় অবহেলার সাথে টিকিট অবশ্যই বুক করে ফেলেছিল, কিন্তু ভাগ্যক্রমে আজ ও বেঁচে আছে। আর ওর কারণে আরও অনেক লোক মরতে মরতে বেঁচে গেছে, কিন্তু প্রত্যেকজনের ভাগ্য রজনীর মতো ভালো হয় না।